হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন প্রকাশ হওয়ার পর একাধিক দুবিধা, একাধিক দ্বন্দ্ব চলে আসছে প্রত্যেকের মনে। এবং যারা বর্তমানে পুরনো ক্যান্ডিডেট রয়েছেন বা নতুন ক্যান্ডিডেট, প্রত্যেকেই কিন্তু এক প্রকার বলতে গেলে বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তো আমি চেষ্টা করছি আপনাদের যখন যেমন তথ্য পাচ্ছি সূত্র মারফত, বা স্কুল শিক্ষা দপ্তরের যেমন তথ্য পাচ্ছি, বা এসএসসি পক্ষ থেকে যেমন আপডেটগুলো চলে আসছে, সেগুলো এক জায়গাতে করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার। আজকের এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা থাকবে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আসন্ন যে পরীক্ষা হতে চলেছে সেটা কি ওল্ড সিলেবাস হবে, নাকি সেই ওল্ড সিলেবাসের সাথে কিছু অ্যাড অন হতে পারে, সংযোজন হতে পারে। এটা নিয়ে, এই সিলেবাস নিয়ে এখন সবচেয়ে বেশি কনফিউশন। কেননা কি পড়বো, কোথা থেকে পড়বো, কিভাবে শুরু করব, এক একটা ইনস্টিটিউশন এক এক রকম ভাবে এগিয়ে চলেছে। তো কোন সিলেবাসটা আসল সিলেবাস, কোন সিলেবাসটা আলটিমেটলি ফাইনাল হবে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। তার সাথে যেটা প্রশ্ন উঠছে যে সংরক্ষণ নিয়ে কি হতে চলেছে, সংরক্ষণ নিয়ে কোনো কথা বলা হয়নি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। সংরক্ষণ নিয়ে কথা বলা হয়নি, কেননা ওবিসি মামলা এখানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম না যে ওবিসি সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার কোনো সমাধান স্কুল সার্ভিস কমিশনের এই নোটিফিকেশনে বেরোলো, যেখানে কলেজ অ্যাডমিশন আটকে, প্রাইমারি 2022-এ যারা টেট পাস করে রয়েছে সেই নিয়োগ আটকে, এএনএম জিএনএম আটকে রয়েছে, জেনপাস ইউজি আটকে রয়েছে, ইভেন জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পর্যন্ত বেরোচ্ছে না এই ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে। তো সেটা ডিসকাস করব। এর সাথে 2016 সালের যে নিয়ম সেটাকে চেঞ্জ করে নতুন ফরম্যাটে নিয়ম করা হলো, এর ফলে যে কেস হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, কি কি গ্রাউন্ড সেখানে রাখা হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করব। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে পার্মানেন্টরা 10 নম্বর তো পাবেন এক্সপিরিয়েন্স অনুযায়ী, যেমনটা গেজেটে বলা আছে, কিন্তু কন্ট্রাকচুয়াল যারা রয়েছেন, কারা আলটিমেটলি এই কন্ট্রাকচুয়াল টিচার, কারা এই কন্ট্রাকচুয়াল টিচার ক্যাটাগরির মধ্যে আসতে পারেন, কি বলা হচ্ছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, বা এই নিয়ে কি মন্তব্য করা হচ্ছে সেটা জানাবো। এবং ইন্টারভিউতে কি ভিডিওগ্রাফি থাকবে, 20 নম্বরের ইন্টারভিউতে যে দুর্নীতি হওয়ার জায়গা তৈরি হবে বলে অনেকে মনে করছেন, সেখানে স্কুল শিক্ষা দপ্তরের কি বক্তব্য রয়েছে। এবং যে শূন্য পদ, সেই শূন্য পদ কত কত ডাকা হবে। এবার লাস্ট আসি, যেটা গ্রুপ সি ডি কবে আসতে পারে, আর একজন কি 4টে পরীক্ষা একসাথে দিতে পারবে, অর্থাৎ 9, 10, 11, 12 গ্রুপ সিডি। তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা বলবো, যে গ্রাজুয়েশন লেভেলে, এটা আমি আপনাদের জন্য এই ভয়েসটা রেজ করছি, যদি কোনো কর্তা শিক্ষা দপ্তরের এই ভিডিও দেখে থাকেন প্লিজ এটা নিয়ে আপনারা একটু ভাবুন। গ্রাজুয়েশনে যারা 150 থেকে 250 মার্ক পড়েছে সিবিসিএস, তাদের কি হবে। তো এই পুরো বিষয়গুলো নিয়ে পরপর ডিসকাস করবেন, কি বলা হচ্ছে আজকের তথ্য সেটা বলবো। ভিডিওটা একটু বড় হবে, কাজে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং আপনাদের একটা কথা আমি বলবো, ভিডিওগুলো প্রচুর শেয়ার করুন, কেননা খুব গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিওগুলো হতে চলেছে। আর একটা কথা বলি, এই যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করব, এগুলো যদি কারোর জানার প্রয়োজন না থাকে তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যাদের জানার প্রয়োজন আছে তারা এই ভিডিওটাতে থাকুন, তারা জানতে পারবেন পুরো যে কি কি তথ্য উঠে এসেছে। তো আজকে যেটা বলি, সংরক্ষণের ব্যাপার যেটা কি হবে, ওবিসি কেস কবে মিটবে। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি কেস নবান্ন সূত্রে যে তথ্য রয়েছে, জুলাই মাসের 3য় সপ্তাহে এই কেস মিটতে চলেছে। এবং জুলাই মাসের এই কেস মিটে যাওয়ার পরে ওবিসি সমস্যা যখনই সমাধান হবে, তখনই নভেম্বরে ইন্টারভিউয়ের আগে এই সমস্যার সমাধান হয়ে যাবে। কাজেই যে সমস্যা হচ্ছিল যে ক্যাটেগরি ওয়াইজ সিট কটা কটা রয়েছে সেটা জানায়নি স্কুল শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ, যে লিস্ট স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে এখনো পর্যন্ত যেটা উল্লেখ করা রয়েছে স্কুল শিক্ষা দপ্তরের যেটা যুক্তি, যে সংরক্ষণের যে বিতর্ক সেটা এড়াতে, অর্থাৎ জুলাই 3য় সপ্তাহের আগে যেহেতু নোটিশ প্রকাশ হয়েছে, সংরক্ষণের যে বিতর্ক বা ওবিসি সমস্যা এখনো মেটেনি, কাজেই স্কুল শিক্ষা দপ্তরের যুক্তি রয়েছে যে সংরক্ষণ বিতর্ক এড়াতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে 35,726 শিক্ষক শিক্ষিকা যে পোস্ট রয়েছে সেটাকে ইন্ডিকেটিভ ভ্যাকান্সি হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ একটা প্রাথমিক ভ্যাকান্সি হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে কোনো রকম ভাবে ফাইনাল ভ্যাকান্সির কথা বলা হয়নি। ইন্টারভিউয়ের সময় ফাইনাল এবং চূড়ান্ত যে শূন্যপদ সেটা দিয়ে দেওয়া হবে স্কুল শিক্ষা দপ্তর, এটা জানাচ্ছেন। এবং স্কুল সার্ভিস কমিশন সেটা পেলে পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেবে। এখন যে প্রক্রিয়া রয়েছে সেখানে সাবজেক্ট, মিডিয়াম, ক্যাটেগরি, জাতপাত সংরক্ষণ এটা নেই, এটা কিন্তু থাকে। এখন যেটা রয়েছে সেখানে শুধুমাত্র জেন্ডার ভিত্তিক শূন্যপদ এবং স্কুল ভিত্তিক বা ভাষা ভিত্তিক যে শূন্যপদ সেটা দেওয়া হয়েছে। এবং এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস বারবার লক্ষ্য করছি, যে
প্রাইমারির ক্ষেত্রে যেটা বন্ধ করা রয়েছে, কলেজ অ্যাডমিশন বন্ধ রয়েছে, সেই একই সরকার একই দপ্তর কি করে এসএসসির নোটিফিকেশন এই ক্লারিফিকেশন ছাড়াই প্রকাশ করতে পারে? এখানেই উঠছে সবার কিন্তু প্রশ্ন। ওকে, তো আমরা এটা দেখে নিলাম, স্কুল শিক্ষা দপ্তরের যুক্তি আমরা দেখে নিলাম। এবার আসছি যে 2016 সালের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী 55 নম্বরের যে পরীক্ষা রিটেন এক্সাম এবং 5 নম্বরের কি ছিল না, 5 নম্বরের সেখানে ছিল ইন্টারভিউ, এই টোটাল ছিল 60, আর বাদ বাকি টোটাল যে একাডেমিক মার্কস বা ইচ অ্যান্ড এভরিথিং এই জিনিসগুলো ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি লিখিত পরীক্ষায় 60, যোগ্যতা শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে রয়েছে 10 নম্বর, এবং প্রিয়র এক্সপিরিয়েন্সে রয়েছে 10, ক্লাস নেওয়ার দক্ষতা বা ডেমনস্ট্রেশনে রয়েছে 10, ইন্টারভিউতে রয়েছে 10। এবং এই যে টোটাল সিনারিওটা, এটা নিয়ে একাধিক বা এক্সপার্ট যারা আইনজীবী রয়েছেন, যারা এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বক্তব্য যে এই নিয়োগ প্রক্রিয়া হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কি না 2016 সালের নিয়মে এই নিয়োগ প্রক্রিয়া হওয়ার কথা ছিল, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া 2016-র নিয়ম মেনে কিন্তু হচ্ছে না। এখানে নতুন নিয়ম কিন্তু প্রোভাইড করা হচ্ছে এবং এই জন্য কিন্তু এটা আদালতে বাতিল হয়ে যেতে পারে, এটা রয়েছেন বা আইনজীবী রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং আরো বলা হচ্ছে যে 2016 সালের যে বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে, সেখানে এক্সট্রা টিচিং অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিস নিয়ে তৈরি হচ্ছে একটা সমস্যা। এবার আমি বলি যে এখানে আইনজীবীরাও বলছেন যে নতুন যে ভ্যাকান্সি, সেটা সংযোজন এখানে করাটা উচিত হয়নি। নতুন ভ্যাকান্সিতে নতুনদের পরীক্ষা নেওয়ার আলাদা সেপারেট প্রসেস করা উচিত ছিল। এখানে রাজ্য সরকার ভুল করতে চলেছে বা সমস্যায় পড়তে চলেছে, এটা তারা বলছেন। কিন্তু আমি একটা কথা বলি, নতুনদের যদি ভ্যাকান্সি দিয়ে পরীক্ষা হয়, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেটা ক্লারিফিকেশন দিয়েছিল সেখানে পরিষ্কার বলা ছিল যে 51:1 রেশিওতে বর্তমানে চলছে শিক্ষা ব্যবস্থা। এক্ষেত্রে শিক্ষকদের এই যে চাকরি হারা, এতে সমস্যা হয়ে গেছে, এবং 30:1 যেটা আরটি অ্যাক্ট অনুযায়ী যদি করতে হয়, তাহলে আমাদের এখনো 1,25,26 হাজারের কাছাকাছি শিক্ষক লাগবে। তাহলে কেন মাত্র 18,400-র কাছাকাছি ভ্যাকান্সি দেওয়া হলো, নতুন অ্যাড অন ভ্যাকান্সি? টোটাল এখন যেটা আমরা দেখতে পাচ্ছি 44,203 ওভারঅল ভ্যাকান্সি সবকিছু ধরে, কিন্তু কেন এই কম ভ্যাকান্সি দেওয়া হলো, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তো আগামীতে আইনি জটিলতা আসবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে, কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা যেমন প্রস্তুতি নিচ্ছ তেমনটা নাও, কেননা গেজেট একবার যদি পাবলিশ হয়ে গেছে, যত স্কুল সার্ভিস কমিশন বলুক সেটা উইথড্র হবে বা কিছু, যদি আমি নেগেটিভও ধরি যে এখানে নতুনদের সুযোগ থাকছে না, নতুনদের জন্য নিউ ভ্যাকান্সি আপডেটেড করে আর একটা সেপারেট গেজেট হবে, তা হলেও কিন্তু সেটা রাজ্য সরকারকে করতেই হবে। কেননা একসাথে ওপেন টু অল করে দিয়েছে, তারপরে সেটা যদি কাট অফ করে শুধু পুরনোদের জন্য করে, তাহলে নতুনরা কিন্তু চুপচাপ থাকবে না। সেক্ষেত্রে নতুনদের অ্যাক্টিভিটিস থাকবে, কেস কিন্তু হবে নতুনদের পক্ষ থেকেও, কারণ এটা একটা অফিসিয়াল কলকাতা গেজেট ছিল যেখানে ওপেন টু অল ছিল। এই গেজেট যদি ক্যান্সেল করে, যদি সুপ্রিম কোর্ট বলে যে না এটা ডিফারেন্ট ওয়েতে নিয়োগ করতে হবে, দুটো নিয়োগ আলাদা করে দিতে হবে, সেটা করলেও কিন্তু করতে হবে। তাই পড়াশোনার যে জায়গা সেটা কিন্তু রাখতেই হবে। আর যদি এরকমটা হয় যে পুরনোদের জন্য পুরনো 2016 নিয়ম আর নতুন গেজেট অনুযায়ী নতুনদের নিয়োগ হবে, সেটাও কিন্তু এক প্রকার ভালোই হবে। মোটামুটি এখান থেকে একটা জিনিস ক্লিয়ার। তবে হ্যাঁ, যদি ওপেন টু অল সেক্ষেত্রেও করে, তাহলে বাদবাকি 16 টিচারদের বাদ দিয়ে অন্যান্য টিচাররা সেই সুবিধা পাবে, যেটা নর্মাল একজন ফ্রেশার ক্যান্ডিডেট পাবে না। তো এই জায়গাতে হয়ে যাচ্ছে সমস্যা, এবং আইনজীবীদের বক্তব্য কিন্তু এই জায়গাতে রয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে, কোনো দিকে কান না দিয়ে আপডেটগুলো নিতে হবে, কি হচ্ছে না হচ্ছে সেগুলো তথ্যগুলো রাখতে হবে, আর আমাদের যেমন স্টাডি চলছে সেই স্টাডিটা কিন্তু চালিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্সের 10 নম্বরের যে সমস্যা সেটা বলে দিয়েছি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, যে কন্ট্রাকচুয়াল কাদের বলা হচ্ছে। কন্ট্রাকচুয়াল নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল যে চুক্তিভিত্তিক শিক্ষক বলতে কাদের বোঝানো হয়েছে। দেখো, চুক্তিভিত্তিক শিক্ষক বলতে আমি তোমাদের বলে দিচ্ছি, অনেক স্কুলে যারা রয়েছে ম্যানেজিং কমিটি নিয়োগ করে, যেটা ডিআই দ্বারা বা স্কুল শিক্ষা দপ্তর কর্তৃক নিয়োগ করা হয় না। সেক্ষেত্রে ম্যানেজিং কমিটি এই নিয়োগ যখন করে, শিক্ষা দপ্তরের এক কর্তা বলছেন যে ম্যানেজিং কমিটি যে নিয়োগ করেছেন কন্ট্রাকচুয়াল, এটা কিন্তু শিক্ষা দপ্তরের এক কর্তার সূত্রে তথ্য। অফিসিয়ালি এটা অবশ্যই ক্লারিফিকেশন আসা উচিত যে কারা কন্ট্রাকচুয়ালের জায়গাতে যাবে, প্যারা টিচার, পার্ট টাইমার কারা যাবে। ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত
তারা তারা যাবে না যারা স্কুল শিক্ষা দপ্তর কর্তৃক নিযুক্ত তারা? এখানে বলা হচ্ছে, শিক্ষা দপ্তরের কর্তা বলছেন এখানে স্রেফ শিক্ষা দপ্তরের নিযুক্ত চুক্তিভিত্তিক শিক্ষকদেরই বোঝানো হয়েছে। অর্থাৎ শিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে কন্ট্রাকচুয়াল নিয়োগ হয় একটা সিস্টেম অনুযায়ী, ইন্টারভিউয়ের মাধ্যমে, একটা নোটিফিকেশনের মাধ্যমে, তাদেরকেই কন্ট্রাকচুয়াল বলা হচ্ছে। আর ম্যানেজিং কমিটি কর্তৃক যেটা নিযুক্ত সেটাকে কন্ট্রাকচুয়াল হিসেবে এখানে গ্রহণযোগ্যতা দেওয়া হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এটা ক্লারিফাই হওয়া প্রয়োজন রয়েছে। এবার আসছে কি না, 20 নম্বরের যে ইন্টারভিউ প্রক্রিয়া, এখানে বিভিন্ন রকমের দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে। তাহলে বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানা যাচ্ছিল যে এসএসসি এবার ইন্টারভিউতে ভিডিওগ্রাফি করতে চলেছে বা লাইভ হতে চলেছে, সেটা ইন্টারভিউটা রেকর্ডেড। কিন্তু আজকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে ইন্টারভিউ প্রক্রিয়াতে ভিডিওগ্রাফি হবে না বলে ঠিক করে নিয়েছে এসএসসি। তো এটা একটা প্রবলেমেটিক ব্যাপার যে ভিডিওগ্রাফি হবে না, এসএসসির পক্ষ থেকে আজকে এই তথ্যটা পাওয়া যাচ্ছে। যদিও এটা সূত্র মারফত আপডেট, কতটা অফিসিয়াল সেটা বলা হবে। যদিও গেজেট বা ইন্টারভিউ টোটাল সিস্টেমে কোথাও ভিডিওগ্রাফির কথা উল্লেখ নেই। অর্থাৎ এখানে যে তথ্যটা আছে সেটা ঠিক যে ভিডিওগ্রাফি হবে না। তাই এখানেও স্বজন পোষণের সম্ভাবনা আছে কিনা এটা নিয়ে উঠছে প্রশ্ন। তো ভিডিওগ্রাফি হচ্ছে না যেমনটা এখনো পর্যন্ত তথ্য। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে সিলেবাস কি হবে। দেখো, সিলেবাস নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা পেয়েছি। আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সিলেবাস দেখছি। সকালের একটি ভিডিও আমি করে দিয়েছি তোমাদের, যেখানে PYQ আমি বলে দিয়েছি এবং লাস্ট যে 17 বছরের কোশ্চেন নিয়ে একটু আমি আলোচনা করেছি, তার সাথে যেটা রয়েছে যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। দেখো, এই যে টোটাল সিলেবাসগুলো ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে তোমরা দেখবে বিভিন্ন ইনস্টিটিউশন কর্তৃক আপডেট করা হয়েছে, আপলোড করা হচ্ছে, যেখানে দেখবে অনার্সের সিলেবাস, পিজি সিলেবাস বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের সিলেবাস দুটো আলাদা আলাদা আসছে। কোথাও আবার একই কোড আছে। যেমন যদি আমরা দেখি জিওগ্রাফির ক্ষেত্রে 85 কোড রয়েছে, আবার 13 কোডও রয়েছে। অর্থাৎ তোমরা কোন সিলেবাসটা ফলো করবে এটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে। তেমনি বাংলার ক্ষেত্রেও রয়েছে। বাংলার ক্ষেত্রে একটা রয়েছে 4 কোড, আর একটা রয়েছে কিন্তু 44 কোড 9-10 ক্ষেত্রে, সেখানে অনার্স পিজি লেখা রয়েছে। তো তোমরা এখানে কোন সিলেবাসটা ফলো করবে এটা নিয়ে প্রশ্ন উঠছে, এবং কোনটা শেষমেশ ফাইনাল হবে এটা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক মহল থেকে, বিভিন্ন মহল থেকে তথ্য আসছিল যে সিলেবাস চেঞ্জ হবে না, 2016 সিলেবাস থাকবে। কিন্তু এই ওয়েবসাইটগুলোতে এক এক দিন এক এক রকমের নতুন নতুন সিলেবাস যেটা আপডেট হচ্ছে, সেখানে দেখবো অনেক কিছু চেঞ্জেস আছে। আমি তোমাদের বলবো, স্কুল শিক্ষা দপ্তর বা এসএসসি সূত্রে যেটা খবর রয়েছে যে সবকিছু আপডেট হয়ে গেছে, কিন্তু যে সবকিছু আপলোড হয়ে গেছে নোটিফিকেশন থেকে সব, কিন্তু সিলেবাস এখনো আপলোড হয়নি। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির পক্ষ থেকে সিলেবাস কি হবে সেটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য এখনো শেয়ার করা হয়নি। আজকে যে তথ্য পাওয়া গেছে যে সিলেবাস খুব তাড়াতাড়ি আপলোড হবে, সেই সিলেবাসটাই হবে ফাইনাল সিলেবাস। এখন যে সিলেবাসগুলো আছে এগুলো জাস্ট তোমরা একটু নাড়াচাড়া করে পড়াটা স্টার্ট করতে পারো, কিন্তু এটা যে ফাইনাল সিলেবাস এমনটা কিন্তু কোনো জায়গাতে তথ্য নেই। এই সিলেবাসটা নাও থাকতে পারে, কেননা 9, 10, 11, 12 লেভেলে অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে, অনেক নতুন টপিক অ্যাড হয়েছে। তাই এখন যদি পরীক্ষা হয় সেই নতুন টপিকগুলো মেবি সেখানে ইনক্লুড হতে চলেছে, বা নতুন যে সিস্টেম সেটা ইনক্লুড হতে চলেছে। তবে ধরে রাখো 85% সিলেবাস অ্যাজ ইট ইজ সেম থাকবে, কিছু চেঞ্জেস আসতে পারে। তবে বাংলার ক্ষেত্রে আপ টু ডেট সিলেবাস আসবে। বড় বড় যে এডুকেশনাল হাবগুলো আছে তারাও কিন্তু একই কথা বলছে, যারা এই সিস্টেমের সাথে যুক্ত আছে। তাই যে সিলেবাসগুলো চারিদিকে তোমরা দেখছো সেগুলো যে ফাইনাল এটা ভেবো না, সেটা সম্ভাব্য সিলেবাস, সেটা ধরে আপাতত স্টাডিটা শুরু করে দাও। কিন্তু সেটাই যে ফাইনাল সিলেবাস হবে এটার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই, কারণ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখনো কোনো সিলেবাসের জায়গা আসেনি। তাই আমিও তোমাদেরকে সেই সিলেবাসগুলো নিয়ে আর ডিসকাস করছি না। সকালের ভিডিওতে বলেছিলাম যে সিলেবাস নিয়ে আসবো, বাট আমি চাইছি ফাইনাল সিলেবাস এলে সেগুলো নিয়ে ডিসকাস করতে। ঠিক আছে, এই সিলেবাস নিয়ে ডিসকাস করলে পরে যদি না আসে তোমরা বলবে দাদা আপনি ভুল সিলেবাস নিয়ে ব্যাখ্যা করেছেন। ক্লিয়ার হলো কি বললাম? তো এই হলো সিলেবাসের যে ম্যাটার সেটা। এবার আসছে যে শূন্য পদ, আগে যে শূন্য পদ এটা নিয়েও প্রশ্ন উঠছে যে 2016 সাথে ডিফারেন্স হয়েছে। শূন্য পদ আগে ছিল 1:1:4, অর্থাৎ 10 জন, অর্থাৎ 10টা সিট থাকলে 14 জনকে ডাকা হতো। এবার থেকে 10টা সিট থাকলে ডাকা হবে 16 জনকে। ঠিক আছে, এই জায়গাটা নিয়েও সমস্যা
তৈরি হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি কবে আসবে? দেখো মুখ্যমন্ত্রী বলে দিয়েছিল যে আগে শিক্ষকতার নোটিফিকেশনটা আসবে, গ্রুপ সি গ্রুপ ডিটা নিয়ে পরে ভাবা হচ্ছে। তো এই নিয়ে গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরাও কিন্তু একাধিকবার আন্দোলনে নেমেছেন। ইভেন তারা এখন এসএসসির সাথে কথাও বলছেন এই বিষয়ে যে কবে গ্রুপ সি গ্রুপ ডি আসবে, কেননা শিক্ষকতাতে এসে গেল, তাদের তো চাকরিটাই চলে গেছে, তাদের স্যালারিটাও আটকে গেছে, যদিও তাদের ভাতার জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিটা কবে আসবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। নতুন যারা ক্যান্ডিডেট আছেন তারাও সবাই এলিজিবল গ্রুপ সি গ্রুপ ডি মাধ্যমিক এবং 8 পাস হলে, তো সেটা নিয়ে প্রশ্ন উঠছে। গ্রুপ সি গ্রুপ ডিটা এলেই আমি জানাবো, তবে আমি ধরে নিচ্ছি জুন মাসের এই 14ই জুনের আগেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিটা চলে আসবে। তো 3 থেকে 4 দিনের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি আমরা পাবো আশা করছি। এবার প্রশ্ন হচ্ছে যে একজন কটা পরীক্ষা দিতে পারবে, এটা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। একজন কিন্তু 4টে পরীক্ষাতেই বসতে পারবে, যদি পরীক্ষার ডেট আলাদা আলাদা পড়ে তাহলে 4টে পরীক্ষাতেই বসতে পারবে। আর রাজ্য সরকার এতদিন পরে নিয়োগ করছে, ফর্ম ফিল আপের টাকাটা কিন্তু একটা ম্যাটার, ঠিক আছে, ফর্ম ফিল আপের টাকাটা ম্যাটার। রাজ্য সরকার চাইবে একটা ক্যান্ডিডেট 4টেতেই ফিল আপ করুক, যাতে সে 4টেতেই এলিজিবিলিটি পেয়ে ফর্ম ফিল আপ করলে টাকাটা রাজ্য সরকারের ঘরে আসে। ক্লিয়ার হলো কি বললাম? তাই 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি 4টে বিভাগে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। 2024-26 বা 23-25-এর যারা বিএড ক্যান্ডিডেট আপনারা আছেন তারাও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারছেন, চিন্তার কোনো কারণ নেই। এবার চলে আসছে যে গ্রাজুয়েশনে যারা পাস বিভাগে পরীক্ষা দিতে চাইছে বা অনার্সের সাবজেক্ট বা মাস্টার্সে যে সাবজেক্ট আছে সেটা গ্রাজুয়েশন লেভেলে দিতে পারবে না, এটা আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে একটা প্রবলেম। কি প্রবলেম? যে বলা হয়েছে 300 মার্কসের পেপার পড়ে থাকতে হবে, কিন্তু সিবিসিএস সিস্টেমে 300 মার্কসের পেপার নেই, কোথাও 150 মার্কের পেপার আছে, কোথাও 250 মার্কের পেপার আছে ওভারঅল। তাহলে এই ক্যান্ডিডেটদের কি হবে? এটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তাহলে মেনশন করে দিতে হবে অ্যামেন্ডমেন্টে যে পুরনো সিস্টেম যারা 1+1+1 সিস্টেমদের জন্য 300 মার্কস, আর যারা সিবিসিএস সিস্টেম তাদের জন্য 150 থেকে 200 বা 250 মার্কের যে পেপার সেটা পড়ে থাকলে হবে, বা 300 মার্কসটা অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল ফর সিবিসিএস সিস্টেম। ক্লিয়ার হলো কি বললাম? তো এই ছিল আজকে ওভারঅল যে সিস্টেম সেটা, এবং ওভারঅল যে তথ্য আজকে ছিল সেটা। তো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।